বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, মন্তব্য প্রধানমন্ত্রীর। শুক্রবার নয়াপল্টনে মে দিবসের সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এবং গণভোট ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা 11 দলীয় ঐক্য জোটের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারও করবে না। অতীতেও এমনটা করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জানান, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, রাষ্ট্রই নাগরিকের পরিচয়। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না। অতীতেও আমরা তা করিনি। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। এই স্বাধীন বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। রাষ্ট্র ক্ষমতায় গেলে জামায়াত ইসলামী শরিয়াহ নাকি দেশের প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে সে বিষয়ে স্পষ্ট বক্তব্যের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সহকর্মী শায়ন সাব্বিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী স্বর্গীয় সুনীল গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় রাষ্ট্র ক্ষমতায় গেলে জামায়াত ইসলামী শরিয়াহ আইন না দেশের প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে সে বিষয়ে স্পষ্ট বক্তব্যের দাবি জানান তিনি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আজকের বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না, দেশের প্রচলিত সংবিধান আইন অনুযায়ী তারা ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না। উপস্থিত গণমাধ্যমে যারা এখানে আছেন, আমি তাদের মাধ্যমে জানতে চাই কোনটি তাদের অবস্থান। আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধের কথা বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা বৈচিত্র্যকে মানে না তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের কথা বলে এবং তার যে কোনো ধর্মের মধ্যেই কিন্তু একটি মূল্যবোধ কাজ করে। অতএব ধর্ম চর্চা আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় মূল্যবোধ কিন্তু সব সমান। কোনো ধর্মেই কিন্তু পাপের পক্ষে কথা বলে না বা পুণ্যের বিরুদ্ধে কথা বলে না। এটাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, যা সকল ধর্মের মধ্যেই বিরাজ করে। যারা যারা এই বৈচিত্র্যকে স্বীকার করতে চায় না, তারাই সমাজে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এ সময় ধর্মীয় মূল্যবোধকে সবার মাঝে ছড়িয়ে দিতে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব রয়েছে বলেও জানান তিনি। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। সবাইকে ধন্যবাদ। বাজেট বরাদ্দ থাকলেও গত 17 বছরে স্বাস্থ্য খাতে সে অনুযায়ী ব্যয় করতে পারেনি কোনো সরকার।
এ কারণে কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ের 250 শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে এক অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাম কিংবা ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে জানিয়ে মে মাসের মধ্যে হামের প্রকোপ কমে যাবে বলে প্রত্যাশা করেন স্বাস্থ্যমন্ত্রী। সকল ভ্যাকসিন আমি সব রেডি করে আসছি, আমি জানি আপনারা জিজ্ঞাসা করবেন। I have to honor you all giving the real pictures of the vaccine show, everything I have. আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমাদের কোনো শর্টেজ নেই, আমাদের ম্যান পাওয়ার শর্টেজ নেই। শর্টেজ একটা জিনিস আপনারা জানেন, 17টা বছর টাকা ছিল, কাজ হয় নাই, প্রপারলি হয় নাই। আমি কাউকে ব্লেম করব না, আমরা রেগুলারাইজ করার চেষ্টা করতেছি। আমাদের এই বাজেটটা পরে ইনশাল্লাহ আমরা মোর এফিসিয়েন্টলি, মোর অনেস্টলি আমরা বাকি কাজগুলো ইনশাল্লাহ করব। আমাদের কিন্তু আগামী মাসের 5 তারিখে অল ওভার দ্য কান্ট্রি ভ্যাকসিনটা করার কথা ছিল, মে মাসে। আপনারা এই অ্যাপ্রিসিয়েশনটা করেন। 14 দিন আমি আগায় আনছি, আমরা স্বাস্থ্যে যারা আমরা জড়িত সবাই আপনারা দোয়া করবেন। আমরা আগামী 2 সপ্তাহের ভিতরে 100% কভার করে ফেলবো ইনশাল্লাহ। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এই তথ্য জানান। বলেন, গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস পালিত হবে, যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 2 মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়, 5 বছরের মধ্যেই সব বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ জানান, শুক্রবার মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2:30টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। এই সমাবেশে বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাত্র 2 মাস হয়েছে সরকার ক্ষমতায়। আমরা আশা করি না যে এই 2 মাস যথেষ্ট তাদের প্রতিশ্রুতি পালনের জন্য, কিন্তু আমরা এটা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে নিশ্চয়ই যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অনেকাংশেই পূর্ণ করা হবে। গণভোট ইস্যুতে দেশব্যাপী 6 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোট। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ একথা জানান। বলেন, আগামী 16 মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 16 মে রাজশাহীতে সমাবেশের পর 13 জুন চট্টগ্রামে এই কর্মসূচি পালিত হবে। এরপর ধারাবাহিকভাবে 27 জুন ময়মনসিংহ, 11 জুলাই রংপুর, 18 জুলাই বরিশাল এবং সবশেষ 25 জুলাই সিলেট বিভাগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংবিধানের মৌলিক সংস্কারের দাবিতে চলমান এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হয়। 7টা বিভাগীয় শহরে পার্শ্ববর্তী জেলাগুলো সহ বিভাগীয় পর্যায়ের সমাবেশ করব। 16 মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব, 13 জুন চট্টগ্রামে, এরপরে 20 জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি, 27 জুন আমরা ময়মনসিংহতে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি, এরপরে 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। আমাদের মূল যে দাবিটা আছে গণভোটের গণরায় বাস্তবায়ন, আমরা জনমত গঠনেরও কর্মসূচি নিয়েছি, রাজপথের বিক্ষোভ সমাবেশ গণমিছিলের কর্মসূচি নিয়েছি, পর্যায়ক্রমে সেগুলো পালন হচ্ছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
জয়পুরহাটে বিস্ফোরক ও হত্যা মামলায় কালাই উপজেলার এক ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 7 নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জয়পুরহাট আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে এই আদেশ দেন। দীর্ঘদিন ধরে আসামিরা আত্মগোপনে ছিলেন। তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। তবে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়। কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক নারী ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম খুনিয়া পালংয়ের আব্দুল করিম কলোনিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ 3টি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিগুলো আব্দুল করিম কলোনির কয়েকটি বসত ঘরের সীমানা প্রাচীর গুড়িয়ে দেয় এবং আশপাশের গাছপালা উপড়ে ফেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়াজ শুনে একরাম মিয়া ও তার স্ত্রী আসমা বিবি 2 শিশু সন্তান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় 2টি বন্য হাতি তাদের দিকে তেড়ে এলে একরাম মিয়া তার 6 বছর বয়সী ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত বাড়ির পেছনে গিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হন। তবে আসমা বিবি ও তার মেয়ে মহসিনা বেগম হাতির আক্রমণের মুখে পড়েন। এতে ঘটনাস্থলে মা মেয়ে প্রাণ হারান। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 11 সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ মোট 7 জন আইনজীবী এই রিটটি দাখিল করেন। আবেদনে এই কমিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গত 7 এপ্রিল 3 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন অ্যাডহক কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতির দায়িত্ব দেওয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এই কমিটিতে রশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন, আতাহার আলী খান সহ অনেকে রয়েছেন। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, তাদের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে বলেও জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পেশাদার ক্লাবগুলোর জন্য নতুন একটি নিয়ম চালুর পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, যেখানে প্রতিটি ম্যাচে অন্তত একজন একাডেমির তরুণ খেলোয়াড় মাঠে রাখা বাধ্যতামূলক করা হতে পারে। ক্রীড়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট জানিয়েছে, ফিফা কাউন্সিল এ বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে 1 বছরের মধ্যে একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরির কথা ভাবছে। মূলত ক্লাবগুলোতে নিজেদের একাডেমিতে গড়ে তোলা তরুণ ফুটবলারদের বেশি সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফিফা জানিয়েছে, তারা এমন একটি নিয়ম চালু করতে চায় যেখানে সিনিয়র দলগুলোতে সবসময় মাঠে অন্তত একজন অনূর্ধ্ব 20 বা অনূর্ধ্ব 21 বছর বয়সী একাডেমির খেলোয়াড় রাখতে হবে। বর্তমানে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াড গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক একাডেমির খেলোয়াড় রাখার বাধ্যবাধকতা থাকলেও তাদের মাঠে নামানোর কোনো বাধ্যবাধকতা নেই। ফলে নতুন নিয়মটি বর্তমান নিয়মের তুলনায় আরও কঠোর হতে চলেছে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, মন্তব্য প্রধানমন্ত্রীর। শুক্রবার নয়াপল্টনে মে দিবসের সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এবং গণভোট ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা 11 দলীয় ঐক্য জোটের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।